শেয়ার বাজারের চার্টগুলো প্রথম দেখায় তো মনে হয় যেন হিজিবিজি আঁকিব কিনা, কিন্তু জানেন এই আঁকাবাঁকা লাইনগুলোর মধ্যে কিন্তু ভবিষ্যতের ইঙ্গিত লুকিয়ে থাকতে পারে। চলুন আজ আমরা দেখি কিভাবে এই জট পাকানো চার্টের ভেতর থেকে একটা বিশেষ আকৃতি খুঁজে বের করা যায় আর বোঝা যায় বাজারের পরের চালটা কি হতে পারে। আচ্ছা, কখনো আকাশে মেঘের দিকে তাকিয়ে বিভিন্ন শেপ খুঁজে বের করার চেষ্টা করেছেন? ধরুন এটা একটা হাতি, ওইটা একটা খরগোশ। শেয়ার বাজারের চার্টগুলো কি অনেকটা সেরকমই? এই যে আঁকাবাঁকা লাইনগুলো, এগুলো কি আসলেই কিছু বলছে নাকি পুরোটাই আমাদের চোখের ভুল? ঠিক এই প্রশ্নটা থেকে কিন্তু শুরু হয় টেকনিক্যাল অ্যানালাইসিস। এখানকার মূল বিশ্বাসটাই হলো ইতিহাসে যা হয়েছে তা বারবার ফিরে আসে, এমনকি চার্টের এই প্যাটার্ন বা আকৃতিগুলোর ক্ষেত্রেও। আর ঠিক এই কারণেই অভিজ্ঞ ট্রেডাররা সবসময় চার্টের মধ্যে কিছু নির্দিষ্ট শেপ খুঁজে বেড়ান যেগুলো বারবার দেখা যায়। তাদের মতে এই শেপগুলো হলো এক ধরনের সিগন্যাল, যা একটা স্টকের দাম বাড়বে না কমবে তার একটা আভাস দেয়। তো আজ আমরা ঠিক এমনই একটা খুব শক্তিশালী আকৃতি নিয়ে কথা বলবো, দেখতে অনেকটা ছোট্ট একটা পতাকার মতো, আর এর নাম হলো পেন্যান্ট প্যাটার্ন। তো এই পেন্যান্ট প্যাটার্ন জিনিসটা আসলে কি? খুব সহজ করে বললে এটা একটা কন্টিনিউয়েশন প্যাটার্ন। মানে এই প্যাটার্নটা সিগন্যাল দেয় যে বাজার যেদিকে যাচ্ছিল সেদিকেই যেতে থাকবে। ব্যাপারটা এমন, ধরুন একজন দৌড়বিদ খুব জোরে দৌড়াচ্ছে, মাঝপথে সে একটু থেমে দম নেয়, তাই না? তারপর আবার দৌড় শুরু করে। শেয়ার বাজারেও ঠিক তাই হয়। যখন কোনো স্টকের দাম হুট করে অনেকটা বেড়ে যায় বা কমে যায়, তখন বাজার একটু পজ নেয়। এই দম নেওয়ার সময়টাতেই চার্টে একটা ছোট ত্রিভুজের মতো শেপ তৈরি হয়, আর এটাই হলো পেন্যান্ট। মনে রাখতে হবে, এটা কিন্তু ট্রেন্ড বদলানোর সিগন্যাল না, বরং বড় একটা মুভের আগে একটু শক্তি সঞ্চয় করা। একদম বইয়ের ছবির মতো একটা বুলিশ পেন্যান্ট প্যাটার্ন দেখতে ঠিক এইরকম হয়। দেখুন, এর কয়েকটা মূল অংশ আছে। প্রথমে একটা লম্বা খাড়া উত্থান, যেটা দেখতে পতাকার দণ্ডের মতো। এরপর একটা ছোট ত্রিভুজের মতো জায়গা, যেখানে দামটা একটা ছোট রেঞ্জের মধ্যে ওঠানামা করছে। আর তারপর আবার সেই আগের মতোই ওপরের দিকে যাত্রা শুরু। অবশ্য বাস্তব বাজারের চার্ট কিন্তু সবসময় এত ছবির মতো নিখুঁত হয় না, তবে এই বেসিক স্ট্রাকচারটা মাথায় রাখাটা খুব জরুরি। আচ্ছা, প্যাটার্নটা তো দেখলাম, এবার চলুন এটাকে একটু ভেঙে দেখি, মানে এর অ্যানাটমিটা একটু বোঝা যাক। এর দুটো মূল অংশ আছে, আর এই দুটো অংশ মিলেই পুরো আকৃতিটা তৈরি হয়। প্রত্যেকটা পেন্যান্ট প্যাটার্নে শুরু হয় একটা বিস্ফোরক মুভ দিয়ে। মানে স্টকের দাম যখন খুব অল্প সময়ে প্রায় সোজাসুজি অনেকটা উপরে উঠে যায় বা নিচে নেমে যায়, তখন চার্টে একটা লম্বা দণ্ডের মতো শেপ তৈরি হয়। এটাকে বলা হয় ফ্ল্যাগ পোল, সোজা বাংলায় পতাকা দণ্ড। আর এটাই হলো প্যাটার্নের প্রথম এবং সবচেয়ে জরুরি অংশ। এই যে অ্যাডোবি সিস্টেমসের চার্টটা, এটা কিন্তু ফ্ল্যাগ বোলের একটা দারুণ উদাহরণ। স্ক্রিনে দেখুন, যেখানে পেন্যান্ট আপট্রেন্ড বিগিনস লেখা, ঠিক ওই অংশটাই হলো ফ্ল্যাগ বোল। খেয়াল করে দেখুন দামটা কত দ্রুত আর কতটা খাড়াভাবে উপরে উঠেছে। সাধারণত যখন কোনো বড় খবর আসে বা বড় বড় বিনিয়োগকারীরা একসাথে কেনা শুরু করে, তখনই বাজারে এরকম একটা শক্তিশালী মুভমেন্ট দেখা যায়। তো ওই রকম একটা বড় মুভের পর কি হয়? বাজার যেন একটু হাঁপিয়ে যায়, একটু দম নেয়। এই সময়টায় ক্রেতা আর বিক্রেতাদের মধ্যে একটা দড়ি টানাটানির মতো চলে। কেউই পুরোপুরি জিতে উঠতে পারে না, ফলে দামটা খুব ছোট একটা গণ্ডির মধ্যে আটকে পড়ে, ওঠানামা করতে থাকে। আর এই ওঠানামার ওপরের পয়েন্টগুলো আর নিচের পয়েন্টগুলো যদি কাল্পনিক লাইন দিয়ে জুড়ে দেওয়া হয়, তাহলে দেখা যায় লাইন দুটো একে অপরের দিকে এগিয়ে আসছে, একটা ত্রিভুজের মতো তৈরি হচ্ছে। ঠিক এই ত্রিভুজটাই হলো আমাদের পেন্যান্ট। সার্কিট সিটির এই চার্টটা দেখুন, এখানে পেন্যান্টটা কি সুন্দর পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে। খেয়াল করুন দামের ওঠানামা তেজটা কিভাবে আস্তে আস্তে কমে আসছে, আর দুটো ট্রেন্ড লাইন কিভাবে একটার দিকে আরেকটা এগিয়ে এসে কোণ তৈরি করছে। ব্যাপারটা অনেকটা একটা স্প্রিংকে চেপে ধরার মতো। চাপতে চাপতে যখন একদম ছোট হয়ে আসে, তখন ছেড়ে দিলেই ওটা সজোরে লাফিয়ে ওঠে। বাজারও এখানে ঠিক পরবর্তী বড় লাফটার জন্য শক্তি জমা করছে। এই প্যাটার্নটা নিয়ে যদি শুধু একটা কথাই মনে রাখতে হয়, তবে সেটা হলো এটা একটা কন্টিনিউয়েশন প্যাটার্ন। মানে এটা ধারাবাহিকতার সংকেত দেয়। ফ্ল্যাগ পোলটা যেদিকে ছিল, মানে দাম বাড়ছিল না কমছিল, পেন্যান্ট শেষ হওয়ার পর ট্রেন্ডটা সেদিকেই চলতে থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি। আচ্ছা, একটা ব্যাপার পরিষ্কার করা দরকার। এই পেন্যান্ট প্যাটার্ন কিন্তু শুধু দাম বাড়ার সময়ে তৈরি হয় না, দাম যখন পড়তে থাকে তখনও এটা দেখা যেতে পারে। চলুন এর দুটো রূপই একবার দেখে নেওয়া যাক। স্ক্রিনে এখন দুটো চার্ট পাশাপাশি আছে। বাঁদিকে দেখুন অ্যাডোবির চার্ট। এখানে একটা বুলিশ পেন্যান্ট তৈরি হয়েছে। বুলিশ মানে হলো ষাঁড়ের মতো তেজি, মানে দাম আরও বাড়ার সম্ভাবনা। আর ডান দিকে আছে ফ্রন্টিয়ার এয়ারলাইন্সের চার্ট। এখানে তৈরি হয়েছে একটা বিয়ারিশ পেন্যান্ট। বিয়ারিশ মানে ভালুকের মতো বাজারের পতন, অর্থাৎ দাম আরও কমার ইঙ্গিত। দেখুন প্যাটার্নের আকৃতিটা কিন্তু একই, শুধু গল্পটা একদম উল্টো। চলুন অ্যাডোবির চার্টটা আরেকবার ভালো করে দেখি। এখানে কি কি ঘটেছে? প্রথমে একটা শক্তিশালী আপট্রেন্ড, মানে ফ্ল্যাগ পোল। তারপর একটা ছোট্ট বিরতি, মানে পেন্যান্ট, যেখানে দামটা একটা ছোট্ট গণ্ডির মধ্যে ছিল। আর শেষে যখন দামটা ওই পেন্যান্টের উপরের লাইন ভেঙে বেরিয়ে গেল, তখন আবার সেই আগের আপট্রেন্ডটাই চালু হয়ে গেল। এবার ডান দিকের ফ্রন্টিয়ার এয়ারলাইন্সের চার্টটা দেখুন। এখানে গল্পটা ঠিক উল্টো।
প্রথমে একটা তীব্র পতন যা দিয়ে ফ্ল্যাগপোল তৈরি হলো, তারপর সেই একই রকম একটা ছোট বিরতি বা প্যানেন্ট, আর সবশেষে যখন দামটা প্যানেন্টের নিচের লাইনটা ভেঙে ফেলল, তখন পতনটা আরও বাড়তে শুরু করল। একই যুক্তি, শুধু ভাঙটা একদম আলাদা। বেশ, প্যাটার্নটা তো চিনলাম, এর দুটো ধরনও দেখলাম, কিন্তু প্রশ্ন হলো একজন ট্রেডার এটাকে কাজে লাগাবেন কিভাবে? চলুন একটা কাল্পনিক ট্রেডিং স্ট্র্যাটেজি দিয়ে এর প্রায়োগিক দিকটা একটু বোঝার চেষ্টা করি। একটা সাধারণ ট্রেডিং অ্যাপ্রোচকে কয়েকটা ধাপে ভাগ করা যেতে পারে। প্রথমত, ফ্ল্যাগ পোলটাকে খুঁজে বের করা। দ্বিতীয়ত, প্যান্যান্ট বা ওই ত্রিভুজটা তৈরি হচ্ছে কিনা সেদিকে নজর রাখা। তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হল ব্রেকআউটের জন্য অপেক্ষা করা। আর চতুর্থ ধাপে ব্রেকআউটের পর দাম কোথায় গিয়ে থামতে পারে তার একটা সম্ভাব্য টার্গেট ঠিক করা হয়। চলুন একটা বাস্তব উদাহরণে এ ধাপগুলো দেখি। এই যে অ্যাডমিনিস্ট্রাফ ইঙ্কের চার্টটা, এটা যেন একটা কমপ্লিট কেস স্টাডি। আমরা এতক্ষণ ধরে যা যা আলোচনা করলাম তার প্রায় সবকিছু এখানে দেখতে পাওয়া যাচ্ছে। দেখুন, একটা ফ্ল্যাগপোল, তারপর একটা পরিষ্কার প্যানান্ট, আর তারপর সেই ট্রেন্ডের কন্টিনিউয়েশন। চার্টের মধ্যে বাই লেখা জায়গাটা খেয়াল করুন। প্যানেন্টের ওপরের যে লাইনটা, ওটাকে বলা হয় রেজিস্ট্যান্স লাইন, মানে একটা বাধা। যখন দাম ওই বাধাটা ভেঙে ওপরে চলে যায় সেটাকেই ব্রেকআউট বলা হয়, আর এটা একটা কেনার সংকেত হতে পারে। অভিজ্ঞ ট্রেডাররা এই সময় আরেকটা জিনিস দেখেন, সেটা হলো ভলিউম বা লেনদেনের পরিমাণ। যদি ব্রেকআউটের সময় ভলিউমও হুট করে বেড়ে যায়, তাহলে বোঝা যায় যে এই মুভমেন্টটা বেশ শক্তিশালী। কিন্তু প্রশ্ন হল, ব্রেকআউটের পর দামটা কতদূর পর্যন্ত যেতে পারে? এর জন্য একটা বেশ জনপ্রিয় পদ্ধতি আছে, সেটা হলো ফ্ল্যাগপোলটার উচ্চতা নাপা। ধরুন ফ্ল্যাগপোলটার লম্বায় 10 টাকা, তাহলে ব্রেকআউট পয়েন্ট থেকে আরও 10 টাকা উপরে একটা টার্গেট সেট করা যেতে পারে। এই চার্টেও ঠিক সেভাবেই একটা কাল্পনিক টার্গেট দেখানো হয়েছে। তবে একটা কথা কিন্তু মাথায় রাখতে হবে, শেয়ার বাজার সবসময় সোজা রেখায় চলে না, মানে সরল পথে চলে না। মাঝে মাঝে একটু প্যাচ থাকে। এই অ্যালজারার চার্টটা দেখুন, এখানে ব্রেকআউটের পর দামটা সোজাসুজি ওপরে না গিয়ে একবার নিচে নেমে এসেছিল। এই ঘটনাটাকে বলে থ্রোব্যাক। এখানে দামটা আসলে আগের সেই রেজিস্ট্যান্স লাইনটাকে একবার টেস্ট করতে আসে। যদি ওই লাইনে এসে দামটা সাপোর্ট পেয়ে আবার উপরে যেতে শুরু করে, তাহলে এটা আরও শক্তিশালী একটা সিগন্যাল, মানে যেটা আগে ছাদ বা সিলিং ছিল সেটা এখন মেঝে বা ফ্লোর হয়ে গেছে। তো আমরা আমাদের আলোচনার প্রায় শেষ দিকে চলে এসেছি। তবে সবকিছু শেষ করার আগে একটা বেশ ইন্টারেস্টিং প্রশ্ন নিয়ে ভাবা যাক। আচ্ছা, এই যে এত প্যাটার্ন, এত আকৃতি, এগুলো কি আসলেই বাজারের ভবিষ্যৎ বলে দিতে পারে, নাকি ব্যাপারটা আসলে একটা সেলফ ফুলফিলিং প্রফেসি? মানে হাজার হাজার ট্রেডার্স যেহেতু এই একই প্যাটার্নটা চেনে, আর তারা সবাই বিশ্বাস করে যে ব্রেকআউটের পর দাম বাড়বে, তাই তারা সবাই মিলে একসাথেই কেনা শুরু করে, আর তাদের ওই কেনাকাটার কারণেই দামটা আসলে বেড়ে যায়। প্যাটার্নটা নিজে কিছু করছে, নাকি লক্ষ লক্ষ মানুষের বিশ্বাসই প্যাটার্নটাকে সত্যি করে তুলছে? কোনটা কারণ আর কোনটা তার ফল? এই ধাঁধার উত্তরটা হয়তো বাজারের সবচেয়ে বড় রহস্যগুলোর একটা। এটা নিয়ে ভাবা যেতেই পারে।